মালয়েশিয়ার আজকের নিউজ। হাসিনার ইচ্ছায় মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক পাঠাতেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সারসংক্ষেপে, মালয়েশিয়ার সরকার কর্তৃক নির্বাচিত বাংলাদেশি ১০টি রিক্রুটিং এজেন্সির সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করা প্রসঙ্গে এমন তথ্য উল্লেখ রয়েছে। ঢাকার প্রভাবশালী ১০টি রিক্রুটিং এজেন্সির মালিকের সমন্বয়ে কিভাবে G2G+ পদ্ধতিতে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট গঠন এবং ১০ এজেন্সির প্রত্যেকের সাথে আরও ২০টি করে এজেন্সিকে অন্তর্ভুক্ত করে ২০০ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে সেই ব্যাপারে একটি মনিটরিং সেল গঠনের কথাও ওই সারসংক্ষেপে উল্লেখ করা হয়। এদিকে দ্বিতীয়বার সিন্ডিকেট করে ৫.৫ লাখ শ্রমিক যাওয়ার পর শ্রমবাজার বন্ধের আগ পর্যন্ত যে ১০১ জনের নাম উল্লেখ করে সিন্ডিকেট গঠন হয়েছিল তার নেপথ্যেও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার ইশারাতেই দ্বিতীয়বার ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপনের হাত ধরে সিন্ডিকেট করে শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হয়েছিল। নিউ এইজের প্রথম পাতার খবর, ২০০ হাউসস শপ সেট অন ফায়ার এট দাইহেনালা অর্থাৎ দীঘিনালায় ২ শতাধিক বাড়ি, দোকানে আগুন। প্রতিবেদনে বলা হচ্ছে, বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালীতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন আহত এবং ২ শতাধিক বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার ভোররাতে গণপিটুনিতে মামুনের মৃত্যুর প্রতিবাদে বাঙালি ছাত্র পরিষদ মিছিল বের করলে বিকেল ৪টার দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন পাহাড়িদের আবাসস্থলে একটি বৌদ্ধ মন্দিরেও আগুন দেওয়া হয়। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, সংঘর্ষে ৩ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে ২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সেনা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোতায়েন করার পর রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি জানান। চাকমা সার্কেল প্রধানের উপদেষ্টা রানী ইয়ান বলেছেন যে এটি দীঘিনালায় বাঙালিদের পরিকল্পিত আক্রমণ। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা ৩ পার্বত্য জেলা রাংমাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানান। প্রথম আলোর প্রধান শিরোনাম, ২ বিশ্ববিদ্যালয়ে ২ জনকে পিটিয়ে হত্যা, তীব্র ক্ষোভ। প্রতিবেদনে বলা হচ্ছে, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে ২ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজন ছাত্রলীগ থেকে পদত্যাগী নেতা, অন্যদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ও ছাত্রদলের ৪ নেতাকর্মীসহ কিছু শিক্ষার্থী জড়িত বলে জানা গেছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান লাবিবকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে এবং ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে ৭ই সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। ৫ই অগাস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন জায়গায় মব জাস্টিস, উচ্ছৃঙ্খল জনগোষ্ঠীর বিচার চলতে দেখা যাচ্ছে। দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর, ডু সাসপেন্স পলিটিক্স অন ইটস ক্যাম্পাস অর্থাৎ ক্যাম্পাসে রাজনীতি স্থগিত করেছে ঢাবি। প্রতিবেদনে বলা হচ্ছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। ঢাবি সিনেট ভবনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জরুরি সভা ডেকে এতে সভাপতিত্ব করেন। ভবিষ্যতে ক্যাম্পাসে এ ধরনের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত কিনা সে বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানান তারা। উপস্থিত ৫ জন সিন্ডিকেট সদস্য এর পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন এবং পরে সব ধরনের রাজনীতি স্থগিত করার সিদ্ধান্ত নেন। কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে ৯ দফা দাবি তুলেছিলেন তার মধ্যে অন্যতম ছিল ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা। এদিকে ঢাবি সিন্ডিকেটের সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা। ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং মৌলিক অধিকারের লঙ্ঘন বলে দাবি করেছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী ছাত্রদল নেতা। তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এক নেতার মতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার অর্থ প্রতিবাদ ও সমাবেশের অধিকার কেড়ে নেওয়া, যা গণজাগরণের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য ক্ষতিকর। সংবাদের প্রথম পাতার খবর, বিচার শুরু হলেই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, আসিফ নজরুল। প্রতিবেদনে মূলত ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের ভাষ্য তুলে ধরা হয়েছে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি জানান, গণআন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। তিনি বলেন, বিচারের লক্ষ্যে তদন্ত দল, আইনজীবীদের দল গঠন হয়ে গেছে। আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই বিচার শুরু হয়ে যাবে। প্রবল গণআন্দোলনে গত ৫ই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এখন পর্যন্ত সেখানেই আছেন তিনি। আসিফ নজরুল বলেন, আমাদের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি, প্রত্যর্পণ চুক্তি আছে। এটি অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো কনভিক্টেড, দোষী মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, উনার এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ আমরা চাইতে পারি। সরকারের পক্ষ থেকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হলেও এ ধরনের ঘটনা ঘটে চলেছে। তিনি বলেন, আমাদের ইনভেস্টিগেশন টিম, প্রসিকিউশন টিম গঠন হয়ে গেছে। আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাইব। মানবজমিনের প্রধান শিরোনাম, প্রথম অগ্রাধিকার হবে ইসি গঠন আইনের সংশোধন। প্রতিবেদনে নির্বাচন কমিশন সংস্কার মিশনের প্রধান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। সেখানে তিনি কমিশনের অগ্রাধিকার, সংকটের নেপথ্যে কী ছিল আর তা থেকে উত্তরণে কী ধরনের সুপারিশ থাকবে তা তুলে ধরেছেন। সাক্ষাৎকারে তিনি সুষ্ঠু নির্বাচনের পথে অনেকগুলো বাধার কথা তুলে ধরেছেন। এর মধ্যে একটি হল নির্বাচনে যারা অংশীজন তারা সঠিক ভূমিকা পালন করে না। এভাবে বিগত ৩টি নির্বাচন কমিশন গঠন নিয়েই ব্যাপক বিতর্ক ও পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। এক্ষেত্রে তিনি জোর দিয়েছেন নির্বাচন কমিশন গঠনের আইনি কাঠামোতে সংস্কার আনার উপর, যাতে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে গঠন করা যায়। অনুসন্ধান কমিটি যেন সকলের মতের ভিত্তিতে এবং স্বচ্ছতার ভিত্তিতে হয়। জাতীয় নির্বাচনগুলো নিরপেক্ষ যন্ত্র দিয়ে করতে পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য একটি রিট দায়ের করার কথা জানান তিনি। বাইগুলো তাদের পক্ষে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসবে। আমাদের সংবিধান সংস্কারে গঠিত কমিশন নির্বাচনকালীন নির্দলীয় সরকারে যে ধরনের পরিবর্তন আনা দরকার তারা তা করবে। তবে রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, আইনশৃঙ্খলাবাহিনী যদি পক্ষপাত দুষ্ট থাকে, গণমাধ্যম যদি একতরফা প্রচারণা চালায়, নাগরিক সমাজ যদি নজরদারি না করে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। দেশ রূপান্তরের প্রথম পাতার খবর, সেনাবাহিনীকে সর্বত্র ম্যাজিস্ট্রেসি দেওয়া সঠিক হয়নি, ফখরুল। প্রতিবেদনে বলা হচ্ছে, দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক হয়নি বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানেই ওই ক্ষমতা প্রয়োগ করা উচিত। বিষয়টি পুনর্বিবেচনা করারও অনুরোধ করেছেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, কখনই এমন কোনো ব্যবস্থা নেওয়া ঠিক হবে না, যা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য বুমেরাং হবে। তার মতে, এই সরকার রাজনৈতিক সরকার নয়। তাদের দায়িত্ব দেশে স্থিতিশীল অবস্থা তৈরি করে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। মানুষের ভোটাধিকার ফিরে পেতে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জোর দাবি করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, টাকার পাহাড় সবার। প্রতিবেদনে বিগত সরকারের আমলে দুর্নীতি করে টাকার পাহাড় বানিয়েছেন এমন ১০০ জনের তালিকার কথা তুলে ধরা হয়েছে। শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, হুইপ, এমপি, সচিব ও পুলিশ কর্মকর্তা এমন অন্তত ১০০ জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে দুর্নীতি দমন কমিশনের দুদক গোয়েন্দা ইউনিট। এই তালিকা অনুযায়ী অর্ধেকের বেশি ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটির বিশেষ তদন্ত শাখা। দুদকের মতে, সাবেক এই মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে অন্তত ১০০ জনের বিদেশে বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে। তালিকা অনুযায়ী সম্পদের পাহাড় গড়া উপদেষ্টাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।